প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সরকারি তথ্য আবার ফাঁস, জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে, আলু ও পেঁয়াজে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। যুগান্তর, বাংলাদেশের বৈদেশিক ঋণ সুদ পরিশোধে বেড়েছে 9%, আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে, গবেষণা সম্মেলনে ওয়াহিদুদ্দিন মাহমুদ। সমকাল, বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও। কালের কণ্ঠ, ব্যবসায় স্থবির, রাজস্বে ধস। দৈনিক ইত্তেফাক, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনো অধরা। বাংলাদেশ প্রতিদিন, সংসদ নির্বাচন 2025 সালেই ডিসি হওয়ার দৌড়ে 600 নাম। মানব জমিনের শিরোনাম, হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কি। খবরের কাগজ, আগামী বছরের শেষে নির্বাচন, সরকারকে খুশি করতেই তৎপর হয়েছিল দুদক। যায় যায় দিন, ভারতের সঙ্গে আর নয় নতজন পররাষ্ট্রনীতি, সাবেক সেনা কর্মকর্তাদের দাবি। দৈনিক দেশ রূপান্তর, 5 জনের 10 হাতে প্রশাসন দলীয়। দিনকাল, দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি। কালবেলা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ গুরুত্ব পাচ্ছে 20 বিষয়। বেসরকারি হাসপাতালে সেবামূল্য নির্ধারণ হয়নি 5 বছরেও। ইনকেলাব, দেশের স্বাস্থ্য খাত বিকাশের সুযোগ। দৈনিক জনকণ্ঠ, ভার্সিটিতে ভর্তি নিয়ে উৎকণ্ঠা, আজ বাংলাদেশ ভারত ফাইনাল। শরীফ, শিরোনাম শুনলেন, গোটা জাতি উন্মুখ হয়ে আছে কবে হবে নির্বাচন, জাতীয় নির্বাচন। পরিকল্পনা উপদেষ্টা গতকাল একটি কথা বলেছেন, জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে। তিনি আশা প্রকাশ করেছেন, কিন্তু আমি যতটুকু জানি এর আগে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচনের ঘোষণাটা আসবে মাননীয় প্রধান উপদেষ্টার কণ্ঠ থেকেই। তাহলে সব কিছু কি বলা যায়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। মানুষের আসলে আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে তারাই দেশ পরিচালনা করবে। কারণ বাংলাদেশের যে জনগোষ্ঠী তার একটা বিরাট অংশ এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। প্রায় 7 কোটি তরুণ ভোটার যারা জীবনে একবারও ভোট দিতে পারেনি। মানুষের প্রত্যাশার জায়গাটা হচ্ছে সে তার সাংবিধানিক যে অধিকারটা প্রয়োগ করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ভোটটা আসলে কাঙ্ক্ষিত নির্বাচনটা কবে হবে, কবে আমার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবো, এই বিষয়টি এখন স্পষ্ট আমরা জানি না। আমার আঙ্গুলে দাগটা কখন লাগবে। এবং জনগণের পক্ষ থেকে কিন্তু এই সরকারের কাছে বারবার প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার। যদিও সরকারের কতগুলো আবর্জনা মুক্ত করার কর্মসূচি আছে এবং এই কর্মসূচিগুলোর নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, তার গতি নিয়ে, তার লক্ষ্য নিয়ে, সাস্টেইনেবিলিটি নিয়ে, কোনটা আগে কোনটা পরে, এই জায়গাগুলো আছে। কিন্তু সবার কাঙ্ক্ষিত যে জায়গাটা, যে একটা নির্বাচনকালীন পরিবেশের মধ্যে দেশকে নিয়ে যাওয়া, এবং আমি এটা যথার্থই মনে করি যে নির্বাচনী পরিবেশের মধ্যে যদি দেশ প্রবেশ করে তাহলে অনেক রকমের অস্থিরতা, অশান্তি, এই জায়গাগুলো কিছুটা স্তিমিত হওয়া সম্ভব। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে সরকারের কাছ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য এখন পর্যন্ত আসছে না আনুষ্ঠানিকভাবে। উপদেষ্টাদের একাধিক সদস্য বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে তাদের কতগুলো আকাঙ্ক্ষার কথা বলেছেন, অথবা সম্ভাব্য কতগুলো তারিখও তারা বলেছেন, কিন্তু পরবর্তীকালে আপনি যেটি বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি সমস্ত আলোচনাগুলোকে স্টপ করে দিয়েছেন ওই এক কথার ভেতর থেকে। তবে মানুষের প্রত্যাশা হচ্ছে যে আমরা যাতে এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের মালিক, সংবিধান যে মালিকানাটা আমাকে দিয়েছে এটি প্রয়োগ করার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতির দিকে দেশ কত দ্রুত এগিয়ে যাবে, এর ভেতর থেকে নির্ভর করবে
আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমি মনে করি যে যাই বলুক না কেন, জুলাইয়ের অভ্যুত্থানের সবথেকে বড় আকাঙ্ক্ষার জায়গাটি ছিল যে একেবারে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হবে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে। কারা রাষ্ট্র পরিচালনা করবে এটি ডিসাইড করবে দেশের মানুষ। কারণ সংবিধান না মানার কারণে কেউ কেউ কিন্তু বলার চেষ্টা করে যে শেখ হাসিনা যে সংবিধান মেনে এই সংবিধানটার প্রয়োজন নেই। কেন? যে এই সংবিধান শেখ হাসিনার সরকারকে একেবারে দানবীয় সরকারে পরিণত করেছে। আমি মনে করি যে শেখ হাসিনার সরকার সংবিধান না মানার কারণে একটা দানবীয় সরকারে পরিণত হয়েছিল। মানুষের ভোটাধিকারের বিষয়টি সংবিধানে পরিষ্কার করে বলা আছে। আপনার অন্যান্য বাক স্বাধীনতা, আপনার কর্মক্ষেত্র কাজের স্বাধীনতা, আপনার ধর্ম পালনের স্বাধীনতা, বিচার পাওয়ার স্বাধীনতা, এই যে জায়গাগুলো, বেসিক যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমাদের সংবিধানে ধারাবাড়ি বলা আছে। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি যেটা মনে করি যে সংবিধান অনুসরণ না করার কারণে এই ধরনের একটা দানবীয় সরকার আমরা পেয়েছিলাম। এবং বাংলাদেশের যে এই দানবদের উত্থান, এটি বন্ধ করার জন্য জনগণের যে সম্মিলিত প্রচেষ্টা দরকার। একটু আগে আপনি দেখছেন বাশার আল আসাদ 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 24 বছর, এবং তিনি তার পিতার উত্তরাধিকার হাফেজ আল আসাদের সন্তান, এবং তিনিও সেখানে একটা দানবীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তবে তিনি কোথায় গেছেন এটি কেউ জানে না। আমাদের যিনি কোথায় গেছেন এটি আমরা তাৎক্ষণিকভাবে জেনে গেছি। জাতীয় পার্টি অনেকদিন আলোচনায় ছিল না মাঝখানে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যের কথা বলে অনৈক্য সুর তুলছেন। আমি সংবাদ সম্মেলনটা দেখেছি। জি, প্রথমত হচ্ছে জাতীয় পার্টি সম্পর্কে, তাদের রাজনীতির সম্পর্কে আমাদের একটা অবজারভেশনও আছে, আমাদের একটা অ্যালার্জিও আছে। কেন? কারণ হচ্ছে জাতীয় পার্টিকে ক্ষমতার থেকে উচ্ছেদ করার জন্য 1990 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, এবং সেই আন্দোলনে নানাভাবে সম্পৃক্ত থাকার কারণে 2-4 বার নির্যাতন ইত্যাদি ইত্যাদির মুখোমুখি আমাদের হতে হয়েছে। সুতরাং ওই জায়গা থেকে তাদের প্রতি আমাদের ওই যে ক্ষোভটা আছে। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসনে ফেরার ক্ষেত্রে জাতীয় পার্টি কখনো কখনো প্রতিবন্ধক হয়েছে। সে যেমনিভাবে প্রায় 9 বছর মানুষের ভোটাধিকার যেমন কেড়ে নিয়েছে, একই সঙ্গে বাংলাদেশের এই যে ভোটার বা ভোটবিহীন যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতির বৈধতা দেওয়ার ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা আছে। এবং সেই কারণে তার বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নেওয়া হয় না। আমার পরিষ্কার মনে আছে 90 সালের 6 ডিসেম্বর এরশাদের পতনের পর রমনা থানায় হাসানুল হক ইনু, সেই সময়ের 5 দলীয় জোট নেতা, অবৈধ ক্ষমতা দখলের জন্য এই এরশাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের কোনো সরকারই সেই মামলার বিষয়ে, অনেক অন্যান্য মামলার বিষয়ে এগিয়েছে, বিচার করেছে, কিন্তু এরশাদের অবৈধ ক্ষমতা দখল মানে ওইটা সমঝোতা হয়েছে হয়তো সেই কারণে। এবং পরবর্তীকালে সেই ইনু ভাইও কিন্তু এরশাদের সাথে একসাথে রাজনীতি করেছেন। যাই হোক, ওই জন্য রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমরা এই জায়গাটায়, এটি হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশে রিপ্রেজেন্ট করে। আপনি জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান একটা কথা বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে অন্তত 50% ভোটের অধিকার। সংখ্যাটা কত এটি এই মুহূর্তে বলা যাবে না, তবে তাদের একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করা যাবে না। সেদিন প্রধান উপদেষ্টার বৈঠকে যারা গিয়েছেন তাদের একটা বড় অংশ আসলে 1 ম্যান 2 ম্যান 3 ম্যান পার্টি। তো বড় যে দলগুলো আছে, আপনি এই দলগুলোর যে অপরাধ, সেই অপরাধের জন্য আইন সিদ্ধ পদ্ধতিতে আপনি তার বিচার করবেন। একই সাথে আপনি একটা বিরাট জনগোষ্ঠীকে আপনি আলোচনার বাইরে রেখে ইউনিটির জায়গাটা কতটুকু ফ্রুটফুল হবে বা কতটুকু সাস্টেনেবল হবে, এটি হয়তো আপনার সাথে আমার সাথে আপনি ডিফার করতে পারেন, কিন্তু গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে এটি আপনাকে ভাবতে হবে। সময় বলে দেবে। ভারতের পররাষ্ট্র সচিব আছেন আগামীকাল, এবং এই যে একটা টানাপোড়েনের মধ্যে অনেক প্রত্যাশার জায়গা তো আছে কালকে, যে কি হবে। চমৎকার একটা জিনিস, একটা বিষয় এনেছেন। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী,
সব থেকে কাছের প্রতিবেশী, ঐতিহাসিক সহ রাজনৈতিক নানা দিক থেকে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। কিন্তু সেই সম্পর্কটার টানাপোড়েন ঘটেছে, উত্থান পতন ঘটেছে যখন আমরা দেখেছি যে ভারতের প্রতি আমাদের রাজনৈতিক নেতৃত্ব কখনো কখনো অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে, কখনো কখনো রাষ্ট্র এবং জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে এবং আত্মমর্যাদাকে বিসর্জন দিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর এই যে সম্পর্ক, এর মধ্যে কতটা প্রকাশ্যে আছে, কতটা গোপনে আছে। প্রত্যেকেই এদের সহযোগিতাটা চায়, কেউ প্রকাশ্যে চায়, কেউ গোপনে চায়, কেউ বেশি চায়, কেউ কম চায়। আপনার এই যে জাতীয় পার্টির কথা বললেন, হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের নির্বাচনের আগে ভারতে গিয়ে ফিরে এসে বললেন যে আমি কিছু বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। অর্থাৎ এখন কিন্তু উনি আবার ভারত সম্পর্কে অনেক কথা বলছেন। তো আমি মনে করি যে ভারতের সঙ্গে আপনার সম্পর্কটা আপনি চাইলে বিচ্ছিন্ন করতে পারবেন না। তবে অবশ্যই সেখানে আত্মমর্যাদাটা, আমার নিজের স্বার্থ, আমি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী ভরাট করে সেখান থেকে ভারতের ট্রাক চালার জন্য আমি রাস্তা করে দেব কিনা এটি আমাকে ভাবতে হবে। আমার এখানে ট্রানজিট সহ অন্যান্য বিষয়গুলো আমার স্বার্থের বিষয়টা ভাবতে হবে। তবে সম্প্রতি যেটা দেখছি, এই সম্পর্ক নিয়ে যে টানাপোড়েনটা হচ্ছে এবং দুই দেশের মধ্যে একটা চক্র একটা উস্কানি দিচ্ছে উপর থেকে, যেমনিভাবে একেবারে নিম্নমানের কতগুলো মিডিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেখানকার রাজনৈতিক নেতৃত্বের বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি, তারপরে বাংলাদেশের উপহাইকমিশনের হামলা ইত্যাদি ঘটনা যেমন নিন্দনীয়, একই সাথে এখানেও আপনি পতাকার উপর থেকে হেঁটে যাওয়া, 7 সিস্টারকে আমি স্বাধীন করে ফেলবো, 4 দিনের মধ্যে আমি দিল্লিকে দখল করে নেব, এই ধরনের যে বক্তব্যগুলো, আমি মনে করি যে এর বাইরে সাধারণ মানুষ, আমি খুবই আশাবাদী হয়েছি। আমাদের বাণিজ্য উপদেষ্টা চমৎকার একটা কথা বলেছেন 3 দিন আগে, যে আমরা ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা আছে, আমরা রাজনীতির মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য আনবো না। বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। আজকে যে পররাষ্ট্র উপদেষ্টা সচিব আসছেন, তারা বলেছেন তারা রাজনৈতিক বিষয়ে আলাপ করতে চান। সরকার একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে, ন্যাশনাল ইন্টারেস্টকে ধরে জাতীয় একটা ঐক্যের উদ্যোগ গ্রহণ করেছে। আমি চাই সরকারের এই যে শুভবোধের যে উদ্ভব, সেটিকে ধারণ করে ভারতের সাথে অবশ্যই আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কটার আমরা আবার ফেরত যেতে চাই। আমি মনে করিয়ে দেই যে দুই দেশের মধ্যেও অশুভ একটা শক্তি আছে, যারা তাদের অশুভ রাজনীতি বিস্তৃত করার জন্য এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করতে চায়। শুভবোধের মানুষগুলো অবশ্যই তার বাইরে এসে দাঁড়াবে, কারণ আমরা কখনোই আপনার বাড়ির পাশে সবসময় একটা উত্তেজনা ক্রিয়েট করে আপনি আসলে শান্তিতে থাকতে পারবেন। অবশ্যই এটা তো অনেক অনেক এটাই কাঙ্ক্ষিত। প্রথম আলোতে শিরোনাম হয়েছে আলু ও পেঁয়াজে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। আচ্ছা, আলু আর পেঁয়াজে আপনি বিকল্প খুঁজছেন, আমি এই অনুষ্ঠানে গত কয়েকদিন ধরে এই প্রশ্নটি করছি, তাহলে চিকিৎসায় বিকল্প খুঁজছেন না কেন? কলকাতার ব্যবসায়ী হোটেল মালিকরা এবং অন্যান্যরা গতকাল তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে আপনারা আসেন, কোনো অসুবিধা নেই, তার কারণ তাদের হাহাকার চলছে। একটা প্রথম জায়গাটা আমি বলি, আলু এবং পেঁয়াজ, আমাদের যে আলুর যে চাহিদা, আমাদের এখানকার প্রোডাকশন তার থেকে অনেক বেশি। আজ থেকে 7-8 বছর আগে আমি জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমার পরিষ্কার মনে আছে, আমি নামটা দিয়েছিলাম নাগরিক সংহতির উদ্যোগে, নামটা দিয়েছিলাম আলু চাষিদের ফরিয়াদ। অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে, রংপুর থেকে আলু চাষিরা এসেছিলেন এবং আলু উৎপাদন করে তারা দাম পাচ্ছেন না এবং আলুর সংরক্ষণের জায়গা নেই। তারা তাদের জীবনের এই যে সংকটটা সেখানে তুলে ধরেছিলেন। সেই দেশে আপনার আলু ভোক্তার কাছে কেন আজকে আপনার 70-80 টাকা? আমার আলু তো উৎপাদন তো সাফিসিয়েন্ট, অথবা আমার এখানে আলু উৎপাদনের জন্য আমার পর্যাপ্ত ব্যবস্থাটা আছে, আমার মাটি, আমার প্রকৃতি, এটিতে আলু উৎপাদনের জন্য সহায়ক। কেন আপনি সেই জায়গাটা কেন যেতে পারছেন না? আপনার বাজার ব্যবস্থাপনার দিকে আপনি কেন নজর দিচ্ছেন না? পেঁয়াজ আপনি কয়েকদিন পরে দেখবেন যে পেঁয়াজ ওঠার পরে রাজবাড়ী সহ যে সমস্ত অঞ্চলে পেঁয়াজের উৎপাদন হয়, চাষি দাম না পেয়ে মাইকিং করে পেঁয়াজ বিক্রি করে, আপনি নেট সার্চ দিলে পাবেন প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে। আমি মনে করি যে
আমরা যদি এই ব্যবস্থাপনার জায়গাটা চাষিকে তার লাভজনক দামটা নিশ্চিত করতে পারি এবং ভোক্তার মাঝখানে যে ব্যারিয়ারগুলো আছে, অনেক যে হাত বদল হয়, এই হাতের সংখ্যা যদি আমি কমিয়ে আনতে পারি, আমি ভোক্তাকে, উৎপাদক এবং ভোক্তাকে এর মধ্যে যে বাধাগুলো আছে দূর করতে পারি, সরিয়ে আনতে পারি, কাছাকাছি আনতে পারি, তাহলে এই যে আমাদের যে উৎপাদন, এটি দিয়েই চাহিদা পূরণ করা সম্ভব। সরকার বিকল্প ব্যবস্থার কথা ভাবছে, এটাও ইতিবাচক। ওষুধের যে জায়গাটা, চিকিৎসা ব্যবস্থার যে জায়গাটা বলেছেন, আমি মনে করি যে সরকার চাইলে এটি পারে। আমাদের বঙ্গবন্ধু মেডিকেলের পাশে একটা বিশেষায়িত হাসপাতাল আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং সেখানে যে বিনিয়োগটা হয়েছে, বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে, সেখানে কাজ করার জন্য যাদেরকে দেশের বাইরে পাঠিয়ে রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে, আনার পরে দেখা গেছে যে 90 জনের মতন পাঠানো হয়েছিল, তার 40 জন চলে গেছে। অর্থাৎ তাদের চাকরির মেয়াদ প্রায় শেষ, আবার কেউ কেউ অন্য জায়গায় বদলি হবেন, মানে যার চাকরির মেয়াদ শেষ তাকেও পাঠানো হয়েছে। অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে ত্রুটিগুলো আছে, আমাদের এখানে এখন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি মনে করি আমাদের চিকিৎসক, আমাদের দক্ষ নার্স, এর একটা অংশ আমরা চাহিদা পূরণ করতে পেরেছি। আমাদের এখানে ভালো ডাক্তারও আছে, কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ত্রুটিগুলো এবং চিকিৎসক এবং মানে সেবা গ্রহীতা রোগী, এর আস্থার সংকটটা প্রবল। আমি জাস্ট অল্পতে বলি আর কি, গত জুলাই মাসে আমার মাকে নিয়ে আমি ঢাকার কয়েকটা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এই জায়গাটা আমি দেখেছি যে আস্থার সংকটটা বেশি। একজন চিকিৎসক অনেকগুলো টেস্ট দিচ্ছেন, হয়তো এগুলো তার জন্য দরকার রোগীর সমস্যাটা বোঝার জন্য, কিন্তু যখনই দিচ্ছে তখনই আমি ধারণা করে নিচ্ছি যে আমাকে ভোগান্তির জন্য, আমাকে টাকা খাওয়ার জন্য এই কাজটা। অর্থাৎ এই যে আস্থার যে সংকটটা রয়েছে, এবং অন্যান্য জায়গায় সুশাসনের অভাবের অন্যান্য জায়গার মতন এখানে তো আছে। তবে আমরা এটি চাই যে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যে ইতিবাচক যে অগ্রগতি, এই ক্ষেত্রেও সেই অগ্রগতি একেবারে শেষের দিকে। আমরা ক্রিকেট এই সময় বেশ আলোচিত। আজকে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ম্যাচ হবে রাতে, মানে সন্ধ্যায় শুরু হবে। এই দুপুরবেলা 11টার সময় আমাদের যুবকরা ভারতের সাথে ক্রিকেট লড়াই করবেন ফাইনালে। কি অবস্থা? আমরা তো ক্রিকেটটা আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে, আবার ক্রিকেট নিয়ে আমাদের মাঝে মাঝে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা চাই যে আমাদের এই প্রতিনিধিরা শুধু ক্রিকেট না, আমাদের নারী ফুটবলাররাও মাঝে মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। তাদের কথা নাই বললাম, অলরেডি উঠে আবার করে আমি সেটাই বললাম গতকাল চায়নার সাথে যেটি ঘটতেছে। তো আমরা চাই ক্রিকেটের ক্ষেত্রে আমরা যে আয়ারল্যান্ডের সাথে, হ্যাঁ আয়ারল্যান্ডের সঙ্গে ক্রিকেট নিয়ে আমাদের যে উচ্ছ্বাসটা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে, আমাদের যুবকরা, আমাদের ক্রিকেটাররা সেই প্রত্যাশাটা পূরণ করুক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের বাজার দর ছিল আলোচনার বিষয়। শেষে ক্রিকেট। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটাররা দেশে বাইরে অনেকগুলো জায়গায় লড়াই করছে। এই লড়াইটা সম্ভাবনার জায়গাটা তৈরি করুক, জয় আসুক। ক্রিকেট হাসলেই বাংলাদেশের মানুষ হাসে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।